প্রথমেই চলে যাব কোচবিহারের খবরে। কোচবিহারে এসপির বাংলো লাগোয়া এলাকায় শব্দবাজি ফাটাচ্ছিলেন কয়েকজন, তাদেরকে বাঁশ দিয়ে বেধড়ক মার। এসপির, পুলিশ সুপারের আইন আছে, শব্দবাজি প্রতিরোধে আইন আছে, শব্দবাজি যারা ফাটাবেন তাদেরকে গ্রেফতারের বিষয় রয়েছে, কিন্তু বাজি ফাটানোয় বাঁশ দিয়ে মারধরের অভিযোগ, কয়েকজন আহত বলে দাবি স্থানীয়দের। কোচবিহার শহরের পুলিশ সুপারের বাংলো এলাকার ঘটনা এবং ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে। বাজি ফাটানোয় প্রতিবেশীদের মারধর পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের, এরকমটাই অভিযোগ। তার বাংলোর চারিদিকে শব্দবাজি ফাটাচ্ছিল বেশ কয়েকজন, তাদেরকে বাঁশ দিয়ে পেটানো। এখানেই প্রশ্ন উঠছে পুলিশ সুপারের ভূমিকা নিয়ে। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কি বলছেন? পুলিশ সুপার অস্বীকার করছেন কিভাবে? সিসি ক্যামেরায় তো দেখা যাচ্ছে। একদমই অয়েন্দা, সিসিটিভি ফুটেজে কিন্তু একজনকে মারধরের বিষয়টি দেখা যাচ্ছে এবং যারা মারধরে আহত হয়েছেন তারা দাবি করছেন উনি কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য। তবে কোচবিহারের জেলা পুলিশ সুপার কিন্তু গোটা অভিযোগই অস্বীকার করেছেন। তবে যেটা প্রশ্ন উঠছে যে যদি বাজি ফাটানোকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য নির্দিষ্ট ধারা আইন রয়েছে, পুলিশ সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রশ্ন উঠেছে তাহলে কেন পুলিশ সুপার নিজে হাতে আইন তুলে নেন? এই নিয়েই কিন্তু ক্ষোভ সঞ্চার হয়েছে যারা আহত হয়েছেন এবং স্থানীয় প্রতিবেশীদের মধ্যে। মল্লিকা কার্জি এই ঘটনায় আহত হয়েছেন, তিনি পেশায় আইনজীবী। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ওই আইনজীবী, যদিও পুলিশ সুপার অস্বীকার করছেন। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাট্টি বলে, যেটা মানুষ গুন্ডা মাস্তানরা পরে, উনি লাঠি চার্জটা কি করে? উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, সেটার অপব্যবহার করে গুন্ডা মাস্তানি করে মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় নিশ্চয়ই। আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি। গাড়িগুলো ভাঙছে, যাকে পাচ্ছে, এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অবধি বেধড়ক মারছে। আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম? সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা হয়। সিসি ক্যামেরাকেও অস্বীকার করছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। শুধু তাই নয়, আজকে প্রতিবাদে অবরোধ করেছিলেন, সেইখানেও মারধর, সেইখানেও পেশি শক্তি, সেখানেও বল প্রয়োগ। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজেশের কাছে। রাজেশ, এতটা মারমুখী কেন? কতজন অবরোধ করেছিলেন? কি সমস্যা হয়েছিল ছুটির দিনে? দেখো, যারা মারধরে আহত হয়েছিলেন সেই এলাকার প্রতিবেশীরা কিন্তু কোচবিহার রেলঘুমটি এলাকায় কিন্তু যে মারধরের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই অবরোধের খবর পেয়েই কিন্তু কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং যেটা অভিযোগ আসছে যে এই অবরোধকারীদের কিন্তু লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আলোড়ন পড়েছে কোচবিহারে এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার এলাকায়। খুব স্বাভাবিক, শব্দবাজি অবশ্যই নিষিদ্ধ। শব্দবাজি ফাটানো না ফাটানোর জন্য বারবার সচেতন করা হয়, কিন্তু তাদেরকে গ্রেফতার করা যায়। যেমন গ্রেফতার হয়েছে কলকাতায় প্রচুর মানুষ। কলকাতা রমরম করেছিল শব্দবাজিতে। আজকেও শব্দ সন্ত্রাসীকে অতিষ্ঠ হতে হবে, এরকম আশঙ্কায় ভুগছেন কলকাতার বহু মানুষ। যেমন এখানে পরিচালক শতরূপা সান্যালের ফেসবুক পোস্ট দেখাচ্ছি, তিনি রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে কত রাত পর্যন্ত কিভাবে সল্টলেকে বাজি ফাটানো হয়েছে। শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি, শুনুন। মনে হচ্ছে বোমাবাজি হচ্ছে, এমন ভাবে শব্দবাজি ফাটানো হচ্ছে।
অন্যের বিরক্তি, অন্যের যন্ত্রণা, অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিছু মানুষের আনন্দ। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু, বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। আনন্দে মশগুল মানুষ, কারোরই প্রতি করুণা নেই। যেমন অসুস্থ হয়ে পড়েছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শেষমেশ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার কথা জানিয়ে। 100 ডায়ালও করেছেন। আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের। শেষমেশ অভিযোগ করলেন পুলিশে, রাত 12টার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। সেলিব্রিটিরাই শুধু নন, সাধারণ মানুষ তারাও বিরক্ত ওই এলাকাতেই। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে। সব বাজি ফাটছে না, অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। বলতে পারেন আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে করেছি, কার তাতে কি, কিন্তু আপনার বাড়ির ছাদ মানেই যা খুশি করার নয়। এই বাড়ির ছাদে শব্দবাজি ফাটানোর অভিযোগ, এই বাড়ির ছাদ থেকেই অন্য বাড়িগুলোর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বাড়ি থেকেই এই রকম ভাবে শব্দবাজি ফাটানো হয়েছে গতকাল রাত ভর, এবং আজকে কি হবে তাই নিয়ে আতঙ্কে ভুগছেন ওই এলাকার মানুষজন, শুধু নয় গোটা কলকাতার লোকজন। হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে 32 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে, এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। মাত্রা ছাড়া দূষণ, মাত্রা ছাড়া শব্দ দূষণ বেশি হয়েছে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির বেশি দাপট, যাদবপুর, গড়িয়াহাট, গোলপার্ক, এই সমস্ত জায়গায়। এবং এই দক্ষিণ কলকাতা থেকেই প্রায় 40% গ্রেফতারি, যা গ্রেফতারি হয়েছে গতকাল তার 40%। বেহালা, স্মৃতিতেও শব্দবাজির রমরমা। বাতাসে দূষণ স্বাভাবিক, AQI 0 থেকে 100 কয়েক ঘন্টাতেই বাতাসে দূষণের মান 350 পার হয়ে গিয়েছিল।
নিউ টাউনে দূষণ সব থেকে বেশি, যা বলা হচ্ছে তথ্যে, যা আসছে তথ্য। মহেশতলা, বালিগঞ্জে বাজিতে দূষণ, সল্টলেক, লেক টাউনেও বাজির বিষ। আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। অনেক নিরাপদ, কিন্তু তাও যে পরিমাণ মাত্রা ছাড়া হয়েছে তাতে সাধারণ মানুষের, শিশুর, বৃদ্ধদের কি হতে পারে, ফুসফুসের কি সমস্যা হতে পারে, কি বলছেন দেখুন বিশেষজ্ঞরা। এই যে বাতাসে এতটাই বেড়ে যাচ্ছে PM 2.5, PM10, এতে যেটা হচ্ছে শর্ট টার্মে আমরা ফিল করতে পারি যে আমাদের একটা অ্যালার্জিক সিমটমস হচ্ছে, কাশি হচ্ছে, আই ইরিটেশন হচ্ছে, স্টাফি নোজ হচ্ছে, এগুলো তো আছেই। এটা ছাড়াও অ্যাজমা, COPD, এগুলো যে আমাদের কান্ট্রিতে, আমাদের শহরে এত বেশি, ইভেন উইদাউট স্মোকিং, তার কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে এই এয়ার পলিউশন। আর আজকে যদি আমরা বাজি ফাটাই তো অবভিয়াসলি বাজির যে ধোঁয়াটা সেটা তো আমাদের এই এয়ারেই ঘুরে বেড়াবে এবং আমাদের ওটা নিঃশ্বাসের মধ্যে নিতে হবে। আমার কিডনি খারাপ হতে পারে, আমার হার্ট খারাপ হতে পারে, অল্প বয়সে আথেরোস্ক্লেরোসিস হয়ে একটা হার্ট অ্যাটাক সহজে হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একটা লং টার্ম যে একটা এয়ার পলিউটেন্টের সাথে এক্সপোজার, সেটা তো ডেফিনেটলি তার যে বাচ্চাটি যে জন্মায়নি তারও ক্ষতি করতে পারে, তার ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে, তার অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হতে পারে। এবার আলোর উৎসবে নিয়ে যাই আপনাদের। আর প্রথমেই মুখ্যমন্ত্রীর বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু ছবি দেখাবো। মুখ্যমন্ত্রীর বাড়িতে আজও মুখ্যমন্ত্রী মঙ্গলবারেও সমান ব্যস্ত। প্রতি বছরের মতো এবারেও কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। গতকাল কালী পুজোর পর আজ দধিকর্মা অনুষ্ঠানে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন, পারিবারিক অনুষ্ঠানে সামিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ছিলেন। গতকাল কালী পুজোর পর আজ দধিকর্মা, বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন, এখন থেকেই ব্যস্ততা শুরু। গতকালও পুজোর জন্য ব্যস্ততা ছিল। প্রতি বছর নিজের বাড়িতে কালী পুজোয় ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নৈহাটিতে বড়মার পুজো, গতকাল থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আজকেও ভিড়। আজকেও অমাবস্যা ছিল বিকেল 4টে পর্যন্ত। আর তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বড়মার পুজোতে, পুজো দিলেন, থাকলেন কিছুক্ষণ। পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাবা মাকেও প্রসাদ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নৈহাটির বড়মার কাছে গেলেন মনস্কামনা পূরণে, দেবীর কাছে প্রার্থনা করছেন। বহু মানুষ, সোনার উপর গয়নায় সজ্জিত নৈহাটির বড়মা, সেই পুজোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিকারী পাড়ার পুজোয় শিশির অধিকারী এবারেও যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তারপরেও সেই মায়ের টানে তিনি পাড়ার পুজোয় গেলেন। কাঁথিতে পাড়ার পুজোয় শিশির অধিকারী, সেই পুজোতে অংশ নিলেন শিশির অধিকারী। আর বাঁকুড়ার বাড়িতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়া, সেখানে
দোলতলায় বাড়ি শ্রীরামপুরের সাংসদের। পুজো শেষে আরতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্তি দাও মা, সবাইকে ভালো রাখো মা, আশীর্বাদ করুক মা, মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয়। মায়ের কাছে তাই চাইলাম, সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক। পান্ডুয়ায় কালী পুজো জমজমাট। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলির সাংসদ, হুগলি থেকে 24-এ নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তাঁর লোকসভা এলাকায় গেলেন, বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। কলকাতার আলোর উৎসবে চেতলার ছবি দেখাবো। 24 পল্লী দশ মহাবিদ্যা কালী পুজো। বাড়িতে বসেই দেখুন, নিউজ 18 বাংলায় চোখ রাখুন, বিভিন্ন মণ্ডপ ঘুরুন। নিউজ 18 বাংলার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জেলা, শহর। বাঁকুড়া যেমন দেখাবো এখন বড় কালীতলা, প্রায় 600 বছরের পুরনো পুজো। পুজোর দায়িত্ব চট্টোপাধ্যায় পরিবারের। মন্দিরের পাশেই বিপ্লবী বাড়ি। জানা যায় স্বাধীনতার আগে বহু বিপ্লবী এখানে থাকতেন, দেবীর আশীর্বাদ নিতেন। ছত্রিশ বছরে পড়ল ভাটরার সাউথ ভাটরা বারাসাতের কালী পুজো। এবারের ভাবনা অন্ধকারে আলো ফেরানো। বারাসাতে প্রচুর বড় বড় পুজো হয়, কিন্তু এই সাউথ ভাটরা কতটা পুণ্যার্থী টানে বা দর্শনার্থী টানে, সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কথা বলব। দেখো, কালী পুজোর জন্য বিখ্যাত বারাসাত, অর্থাৎ আলোর উৎসবে বিখ্যাত একেবারে বারাসাত। আর এই বারাসাতের টানেই, কালী পুজোর টানেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসে। রাত যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সাউথ ভাট্টা পল্লী এবং 36তম বছর। তাদের এবারের থিম শিশু শ্রমিক, অর্থাৎ বাচ্চারা, অর্থাৎ কিভাবে শিশু শ্রমিক কাজ করছে এবং তাদের যে সমস্ত দরকার, যেমন বাসস্থান দরকার, শিক্ষা দরকার, খাদ্য দরকার, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু তারা এবারে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে। আর তার জন্যই এই সাউথ ভাট্টা পল্লীতে তুমি দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাঁটা 7:20, ফলে মানুষের লম্বা লাইন। তুমি যেমনটি বলছিলে, বারাসাতের বিগ বাজেটের পুজো হয়, ফলে ওই বিগ বাজেট পুজো দেখতেই কিন্তু রাত ভোর কিন্তু বারাসাতে বিভিন্ন, এই জেলা নয় বাইরের জেলা থেকেও মানুষ কিন্তু আসে। তারা কিন্তু শুধুমাত্র এই ধরনের একাধিক যে মণ্ডপ, ভালো ভালো পুজো মণ্ডপ, সেগুলো দেখার জন্যই আসে। এবং সবটাই কিন্তু পায়ে হেঁটে, সব মিলিয়ে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হয় বারাসাত শহরের বিভিন্ন যে সমস্ত পুজো মণ্ডপ হয়। ফলে পুলিশের নিরাপত্তা এতটাই এবারে কঠোর, তার কারণ কোনো রকম ভাবে কোনো ফাঁক রাখতে চাইছে না। ফলে অনেক দর্শনার্থীরা এসছে, তাদের সঙ্গে কথা বলে নেবো। তারা কোন কোথা থেকে এসেছে দিদি ভাই? কোথা থেকে এসেছে? নীলগঞ্জ। নীলগঞ্জ। কি পায়ে হেঁটে আসা হয়েছে? না না, ওই টোটো করে। টোটো করে। এটাই কি ফার্স্ট? না না, আরো টোটোই হচ্ছে একমাত্র এখন বারাসাতে চলাচল যোগ্য, কারণ টোটো ছাড়া আর কিছু নেই। আর এবার চলে যাব একেবারে খড়িবাড়িতে। শ্রী শ্রী শ্যামা প্রগতি সংঘ খড়িবাড়ির এই পুজো, পানি ট্যাঙ্কি, গৌর সিং জোত শ্রী শ্রী শ্যামা প্রগতি সংঘের পুজো। 65 ফুট উঁচু মণ্ডপ, মণ্ডপের ভেতর রয়েছে কারুকার্য। সন্ধে থেকেই দর্শনার্থীদের ভিড়। আর হয়েছে পুরো মায়াপুরকে তুলে ধরা হয়েছে। কতটা জনপ্রিয় বিশ্বজিৎ এই পুজো?
দেখো প্রত্যেক বছরের মধ্যেই কিন্তু এখানকার দর্শনার্থীদের আকর্ষণ করতে উদ্যোক্তারা খামতি রাখে না, আর সেজন্যই কিন্তু এবার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির। এবং যেটা তুমি বললে যে 65 ফুট উঁচু এই মণ্ডপ দেখতে কিন্তু যে ভিড় তুমি দেখতেই পাচ্ছ। যদি ছবিটা তোমাকে দেখাই, সন্ধ্যা গড়াচ্ছে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থীরা আসছে এবং সেলফি তোলা থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরছে এবং ছবিটা তুমি দেখো যে ভিড় সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এবং ছবির চারিদিকে শুধুমাত্র কালো মাথা তুমি দেখবে। প্রচুর মানুষের ভিড় মণ্ডপ জুড়ে, বিভিন্নভাবে ছবি তোলা, সেলফি তোলা থেকে শুরু করে মায়ের ছবিকেও কিন্তু তুলছেন এখানকার যারা রয়েছেন দর্শনার্থীরা। যদি একটু দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন, কেমন লাগছে এই পুজো? আমাকে ভালোই লাগছে, মন্দিরটা ভালোই আছে, আগের বছর থেকে এবার যথেষ্ট খুশি দর্শনার্থীরা। এবার চলে যাব বাঁকুড়ায়। পাত্রসায়র বাসস্ট্যান্ড কালীমাতা সংঘ 19 বছর এই পুজো। প্রতি বছরই নানান থিমের চমক থাকে। এই পুজো কমিটি প্রতিবারই নতুন নতুন থিম করে এবং এবার তাদের থিম ভারতীয় ডাকঘর। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই নাম ডাক কিরকম, কতটা দর্শনার্থীদের ভিড় থাকে? একদমই দেখো, বাঁকুড়া জেলার প্রত্যন্ত একটি ব্লক এই পাত্রসায়র, যে কারণে এই ডাকঘরকে প্রাধান্য দিয়েছে দর্শনার্থী। আমি তোমাকে একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখানোর জন্য। প্রত্যন্ত এলাকায় রীতিমতো উচ্চপড়া ভিড় এই থিমের পুজো দেখার জন্য। ডাকঘর একেবারে পরিবেশ বান্ধব এই থিম, তা দেখার জন্য মানুষ জড়ো হয়েছে। আমরা একটু কথা বলি, কয়েকজন রয়েছে দর্শনার্থী। বলছি, কোথা থেকে এসেছেন দিদি ভাই? এখানে আমাদের বাড়ি। আচ্ছা, কেমন লাগছে এই থিম? ভালো, প্রতি বছরই আমরা আসি, প্রতি বছরই মানে নতুন নতুন থিম হয়। এবছর কেমন লাগছে? এবছর ভালো লাগছে। প্রতিমা দর্শন হয়েছে? হ্যাঁ। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি, কেমন লাগলো এবারে এই থিম? খুব ভালো লেগেছে। আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তো অনেক স্পেশাল। একদম ভালো লাগছে। কালী পুজো এরপর কি প্ল্যানিং রয়েছে? কালী পুজো এখানে একটু ঘুরবো। সবাই ভালোয় ভালোয় দিন কাটান, পুজো কাটান, এটাই চাই আমরা। আর বড় মার পুজো দেখাচ্ছিলাম নৈহাটির, কিন্তু সেটা দেখাচ্ছিলাম দিনের বেলা। এবার রাতের বেলার ছবি দেখুন, কি ভিড় বড় মার পুজোয়। শুধু মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা। উৎসাহের শেষ নেই মানুষের মধ্যে। অরুণ, গতকাল থেকেই দেখছিলাম পুজো দেওয়ার জন্য তো বটেই, দর্শনের জন্য এখনো এত ভিড়। দেখো অয়নদা, তোমাকে একটা জায়গায় বলে দিই, গতকাল নয়, তার আগের দিন থেকেই কিন্তু এই সূচনা। মাকে শুধু একটু দেখবে বলে হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ লাইন। তোমাকে নৈহাটি স্টেশনে ওখান থেকে লাইন শুরু হয়েছে, লাইনকে ঘুরিয়ে কিন্তু বড় মার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে মানুষের যে উৎসাহ, এই উৎসাহে কিন্তু একটুকু ভাটা পড়েনি। রাত বাড়ছে, ভিড় বাড়ছে। তোমাকে দেখাই, দেখো তোমাকে একবার পেছনটা দেখাবার চেষ্টা করবো। এই যে পুলিশ চতুর্দিকে ব্যারিকেড করে রয়েছে, ওইখানে তো দেখো অনেক লোক জমায়েত করেছে। একজন দল ছাড়ছে, পরের দলকে দেখো কিভাবে দৌড়ে তারা। একদম একবার শুধু তুমি দেখো যে কিভাবে মানুষ দৌড়ে আসছে শুধু মাকে একটু দর্শন করবে বলে। এই বড় মায়ের মন্দিরে এতটাই সুনাম অর্জন করেছে যে বহু দূর দূরান্ত থেকে লোক আসছে অয়নদা। শুধু নৈহাটি নয়, এলাকার মানুষ বাইরে থেকে এবং বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে। এটাই সব থেকে বড় কথা অরুণ, এখানে তো থিম নেই, এখানে বড় মার মূর্তি, একদম প্রতিমা। সেই প্রতিমা দেখতেও এত ভিড়। একদমই তাই অয়নদা। দেখো প্রতিমা, শুধু এই না, প্রতিমার গায়ে যে অলংকার লাগানো রয়েছে এটাও কিন্তু একটা দেখবার আশ্চর্য বিষয়। ধরো 75 ভরি সোনা এবং কি 150 কেজির ওপরে রূপোর গহনা দিয়ে তৈরি মাকে সাজানো হয়েছে, সেটাও যেমন লোকের কাছে একটা আকর্ষণ। এই যে 13 হাত 14 হাত যে মায়ের মূর্তি, সেটাও কিন্তু একটা আকর্ষণীয় বিষয়। এত বড় মূর্তি, ফলে মানুষ কিন্তু আগ্রহ সহকারে দেখছে। দুদিন ধরে, পুরো দুদিন ধরে কিন্তু মায়ের অলংকার পরানো হয়েছে। আমরা দেখেছি রবিবার, সোমবার, পরপর দুদিন পরানো হয়েছে। একদম সন্ধ্যাবেলায় পুজোর আগে কিন্তু প্রতিমার মূর্তি শেষ, মানে গহনা পরানো শেষ হয়েছে। সব মিলে বলা যায় যে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা ক্রমশ বাড়ছে। ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারপরে যখন ছাড়া হচ্ছে তখন মানুষ দৌড়চ্ছেন একেবারে বড় মার মূর্তি, প্রতিমা দেখার জন্য।
এবার আলোর উৎসবে আপনাদের নিয়ে যাব বনগাঁয়। নিউজ 18 বাংলার বিচারে সেরার পুরস্কার বনগাঁর পুজোতে। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার চাঁদপাড়া মিলনচক্র ক্লাবের পূজা মণ্ডপে। এবছর 48তম বর্ষে তারা পদার্পণ করেছে। তাদের থিম স্বপ্নের ফেরিওয়ালা, এবং এই স্বপ্নের ফেরিওয়ালাকে তারা পুরো পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছে। এবছর নিউজ 18 বাংলার বিচারে আলোর উৎসবে রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি অর্জন করে নিল এই মিলনচক্র ক্লাব। তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে নিউজ 18 বাংলার তরফ থেকে। ভীষণ ভালো, খুব 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 খুশি আমরা এত ভালো রাজ্যের মধ্যে একটা পুরস্কার পেয়ে। সত্যি আমরা মানুষের কাছে একটা মনে হয় ভালো এই বিকট এই দুস্তর সময়ে একটা ভালো মেসেজ আমরা পৌঁছে দিতে পেরেছি। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের পূজা মণ্ডপের সামনে। এবছর প্লাস্টিক বর্জ্য দ্বারা নির্মিত হয়েছে এই কাল্পনিক মন্দির। নিউজ 18 বাংলার বিচারে রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি অর্জন করেছে হেলেঞ্চা সবুজ সংঘ। হেলেঞ্চা সবুজ সংঘের হাতে নিউজ 18 বাংলার তরফ থেকে সেই প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। সর্বপ্রথমে সবুজ সংঘের পক্ষ থেকে নিউজ 18কে আমরা জানি আন্তরিক অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই সেরা সম্মান তুলে দেওয়ার জন্য। আর আমাদের অনুভূতি সবাই মিলে একবার নিউজ 18 সবুজ সংঘ।